আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। এটি নিবেদিত হচ্ছে অপসুনিন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এবং এটি আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট BAP। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মনের মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলেই কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। আমাদের মনে আসলে মেঘ কেন জমে, কেন মনের মধ্যে কুয়াশা হয়, আমাদের মন কেন খারাপ হয়, আর মন খারাপ হওয়া মানে কি কোনো অসুখ? আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের জানিয়ে রাখি যে এই যে মন খারাপ বা বিষণ্ণতা যেটিকে আমরা বলছি, এটি কিন্তু ডিজিজ বার্ডেনের দিক থেকে 2030 সাল নাগাদ প্রথম স্থান দখল করে নেবে। অর্থাৎ সমস্ত অসুখকে পাশ কাটিয়ে এই রোগটি হতে যাচ্ছে প্রথম রোগ যেটির কারণে আমরা সবচেয়ে বেশি সাফার করব। এছাড়া 15 থেকে 29 বছর বয়সী মানুষদের মধ্যে আত্মহত্যা হচ্ছে মৃত্যুর প্রধান কারণ, আর সেই আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে কিন্তু বিষণ্ণতা। তো এগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন ডাক্তার তৌহিদুল ইসলাম সাম্য, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সারসুল্লাহ মোল্লা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল। এবং আমার ডানে আছেন ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তফা মিলন, রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাদেরকে আজকে এখানটা আসার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমি প্রথমে সাম্য স্যার আপনার কাছে যাচ্ছি। আমাদের এই যে আমরা শুরুতে বললাম আমাদের মন খারাপ হওয়া, আমাদের মনের কষ্ট, মনের মধ্যে মেঘ জমা, এই পৃথিবীতে তো বোধহয় এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যার কখনো মন খারাপ হয়নি। তো এই মন খারাপ হওয়া আর বিষণ্ণতা দুটো কি একই জিনিস, বা মন খারাপ হওয়া মানে কি কোনো অসুখ? হ্যাঁ, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কাছে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে আসলে আপনারা যে বলছেন বিষণ্ণতা রোগ, আসলে কি রোগ? এটা তো আমাদের সবারই মন খারাপ হয় এবং এমন কোনো মানুষ নেই যার কখনো মন খারাপ হয়নি, তাই না? আমাদের মন আছে, আমরা কখনো হাসি, কখনো কাঁদি, কখনো টেনশন করি অথবা ভয় পাই। সো এই যে এই অনুভূতিগুলো কিন্তু আমাদের স্বাভাবিক যেই অনুভূতি তারই একটি অংশ, মন খারাপ। কিন্তু যখন এটা বিষণ্ণতা আমরা রোগ হিসেবে বলছি অথবা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে বলছি, তখন দেখা যায় যে পেশেন্টরা কিন্তু বলেন যে তাদের যে মন খারাপ সেটা কিন্তু নর্মাল মন খারাপের সাথে মিলে না। এটি একটি আলাদা সময়, যেই সময়টায় তার অসম্ভব রকমের কষ্ট হয়, মনটা অসম্ভব রকমের খারাপ থাকে, তার দৈনন্দিন কাজকর্ম এবং তার ভালো লাগার সব জায়গাগুলোতেই কিন্তু তার সমস্যা হতে থাকে। আমাদের যে নর্মাল মন খারাপ হয় কিছু একটা নিয়ে, আমাদের পরীক্ষায় হয়তো বা ভালো রেজাল্ট করলাম না, প্রিয়জনকে হারালাম, তখন কিন্তু একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেট টিম হেরে গেল, মন খারাপ হবে, খুবই স্বাভাবিক। কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা আবার সেই আসার জায়গাটায় ফেরত আসি, ভালো লাগার জায়গাটায় ফেরত আসি। আরেকটা ভালো খেলা হলে তখন কিন্তু আমরা সেই বাংলাদেশ টিমের সাপোর্টে আবার ফেরত চলে আসি। এই যে ভালো মন্দ মিশিয়ে থাকা, এটা কিন্তু নর্মাল, একেবারেই নর্মাল, একেবারেই স্বাভাবিক এবং এটাই হওয়া দরকার। কিন্তু যখন একজন বিষণ্ণ মানুষ, তার যখন বিষণ্ণতা প্রকোপ আকার ধারণ করে, তখন কিন্তু দেখা যাচ্ছে তার পুরো সব সময়, সারাটা মুহূর্তই, প্রতিটা দিন যেখানটাই যাচ্ছে, সে বাসায় থাকুক, অফিসে থাকুক, সব জায়গাতেই কিন্তু তার মন খারাপ লাগছে। তো এই দুটা কিন্তু একেবারেই আলাদা সময়। এবং পেশেন্ট, আমরা হয়তোবা যারা এই কষ্টটা পাননি তারা হয়তোবা পার্থক্যটা সবসময় করতে পারেন না, কিন্তু আমাদের পেশেন্টরা কিন্তু এসে সবসময়ই বলেন যে তাদের এই বিষণ্ণতার সময়টা এতটা কষ্টের, এতটা যন্ত্রণার, যেটার সাথে অন্য সাধারণ মন খারাপের কোনো তুলনাই হয় না। ধন্যবাদ স্যার। আচ্ছা ডক্টর গোলাম মোস্তফা মিলন স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে স্যার যেটি বললেন, বিষণ্ণতা মানে কি শুধুই মন খারাপ, নাকি আরও কোনো লক্ষণ আছে, বা আমরা সার্বিকভাবে কোন কোন লক্ষণ দেখলে আমরা সন্দেহ করতে পারি যে হ্যাঁ এটি বিষণ্ণতা বা ক্লিনিক্যাল ডিপ্রেশন হতে পারে? থ্যাংক ইউ ডক্টর রয়েল, খুব সুন্দর প্রশ্ন করার জন্য। বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটা ক্লিনিক্যাল ডিসঅর্ডার, ওটা অসুখ। ডক্টর তৌহিদ যেটা বললেন যে আসলে মন খারাপ একটা নর্মাল ইমোশনাল যে একটা রিয়াকশন, কেমন? তো একটা ইমোশনাল রিয়াকশন তার মানে কি, এটা আপনার সেলফ লিমিটিং। এমনি মন খারাপ হলো সেটা ভালো হয়ে যাবে, হয়তো কিছু একটা, আমি মন খারাপ হলে মুভি দেখলাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, সেটা ভালো হয়ে যাবে, হয়তো 3 দিন বা 5 দিন সর্বোচ্চ, এবং ভালো বিষয়গুলো আমাকে আনন্দ দেবে। আর ডিপ্রেশন কোনোভাবে এটার আসলে উন্নতি করা সম্ভব নয়, এবং সেটা হবে অবশ্যই একটা লম্বা সময় ধরে, কমপক্ষে 2 সপ্তাহ ধরে। 2 সপ্তাহ পরেও যদি কারো খুব বেশি মন খারাপ থাকে, মানে নর্মাল যে স্যাডনেস, সেটা তীব্রতা অনেক বেশি হবে ডিপ্রেশনে, এবং কোনো কিছুই ভালো লাগবে না।
কোনো কিছু করতে ইচ্ছা করবে না, মনে কোনো আনন্দই আসবে না, ঘুমের পরিবর্তন হতে পারে, কারো ঘুম বেড়ে যেতে পারে, আবার কারো ঘুম কমতেও পারে। আচ্ছা, অরুচি, কারো খুবই ক্ষুধামন্দা হয়, আবার কারো কারো ক্ষেত্রে ক্ষুধা কিন্তু বেড়েও যায়, নিজে খুব হতাশ লাগে, ভবিষ্যৎ নিয়ে হতাশ লাগে, যে বিষয় খুব বেশি অপরাধ করেনি কিন্তু অনেক বেশি গিল্টি ফিলিং হতে পারে, আচ্ছা, খুব বেশি ফ্যাটিক বা ক্লান্ত লাগতে পারে, মনোযোগহীনতা হতে পারে, খুব হোপলেস লাগতে পারে, এবং অনেক সময় কারো কারো আত্মহত্যার চিন্তা প্রবণতা বা কোনো কোনো সময় আত্মহত্যা করার টেন্ডেন্সিও দেখা যায়, কেউ আত্মহত্যা করে ফেলে আসলে। ধন্যবাদ। তাহলে স্যার, আমরা তাহলে এই যে এত কথাগুলো বলছি, কেন হচ্ছে এই জিনিসটা? যেই জায়গায় সব মানুষেরই মন খারাপ হচ্ছে কোনো না কোনো সময়, কিন্তু কারো কারো আবার এটা ডিসঅর্ডার হচ্ছে, অসুখ হচ্ছে, তীব্র আকার ধারণ করছে এবং বেশ একটা লম্বা সময় ধরে হচ্ছে, এটার কারণ কি? আসলে এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং আমরা যেটা জানি যে প্রতিটা রোগেরই কিছু না কিছু কারণ থাকে এবং এখানটা কিছু শারীরিক পরিবর্তন হয় এবং এইখানটা মানসিক রোগগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে শারীরিক পরিবর্তনের সাথে সাথে কিছু সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক এবং সোশ্যাল অর্থাৎ হচ্ছে পারিপার্শ্বিক কিছু কারণও থাকে। আমরা যদি প্রথমেই শারীরিক কারণগুলোর ভিতরে আসি তখন দেখা যাচ্ছে যে এখানটা আসলে যেটা বিশেষত যেটা হচ্ছে এটা আমাদের ব্রেনের বিভিন্ন কেমিক্যাল থাকে যেগুলো আমাদের ব্রেনের ফাংশনকে হেল্প করে, আমরা বলি নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারগুলো তারতম্যের জন্য কিন্তু এই পরিবর্তনটা দেখা যায় এবং বিষণ্ণ মানুষদের কিন্তু সেরোটোনিন লেভেলের পরিবর্তনটা কিন্তু পরিলক্ষিত হয়। এছাড়াও বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজ এবং হচ্ছে অন্যান্য শারীরিক রোগের সাথেও কিন্তু এটা সংযুক্তি আছে। বিশেষত আমরা যদি বিশেষ করে উল্লেখ করতে চাই থাইরয়েড ডিসঅর্ডারের কথা, থাইরয়েড ডিসফাংশন যাদের থাকে অথবা হাইপোথাইরয়েড আমরা অনেকেই শুনেছি এই রোগটার নাম, এটা যখন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগের সাথে সাথে বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই বায়োলজিক্যাল কারণের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমাদের জেনেটিক লোডিং, অর্থাৎ আমাদের বংশগত যেই প্রভাব আমাদের পরিবারের যদি কারো থাকে, আমাদের বাবা মা ভাই বোন অথবা নিকটাত্মীয়র ভিতরে যদি বিষণ্ণতা হওয়ার ইতিহাস থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেই মানুষগুলার কিন্তু ভবিষ্যতে বিষণ্ণতা হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। সাইকোলজিক্যাল অথবা মানসিক কারণগুলোর ভিতরে যেগুলো আছে সেগুলোর ভিতরে বিশেষত উল্লেখ করা যেতে পারে যে তার ছোটবেলা থেকে বড় হওয়ার সময়গুলোতে যেই প্রবলেমগুলো হয়ে থাকে, তার প্যারেন্টিং এবং হচ্ছে যে তার যদি ছোটবেলায় কোনো ট্রমা থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টর কিন্তু গবেষণায় উঠে এসেছে যে এখানটায় কাজ করে যে প্যারেন্টদের আর্লি সেপারেশন যদি থাকে, লস অফ মাদার মানে মাকে যদি হারায়, এরকম যদি ট্রমাটিক কোনো ঘটনা থাকে অথবা তার অসুস্থ হওয়ার 6 মাসের আগের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের চাপ, সেটা হতে পারে যে চাকরি চলে যাওয়া অথবা কোনো ডিভোর্স অথবা এরকম কোনো বড় ধরনের ঘটনা থাকতে পারে, যেই জিনিসগুলা কিন্তু এই রোগের দিকে ধাবিত করতে সাহায্য করে। এছাড়াও সামাজিক যেই জিনিসগুলোর ভিতরে আছে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা, আমরা অনেক সময় বলি যে দারিদ্র আমাদেরকে মহান করে, কিন্তু আসলে দারিদ্র অথবা অন্যান্য যেই সামাজিক পরিবর্তনের যেই চাপগুলা সেই জিনিসগুলা কিন্তু এখানটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। এছাড়াও এখন একটা বড় জিনিস যেটা আমাদের সমাজে খুবই একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে আসলে সাবস্টেন্স অর্থাৎ নেশাদ্রব্য, মাদক দ্রব্য, এবং এটার ভিতরে আমরা এখন অনেক সময় খুব স্বাভাবিক করে নিচ্ছি। আমাদের কিছু নতুন জেনারেশন অনেকের কাছে ক্যানাবিস অথবা হচ্ছে গাঁজা যেটা সেটা হয়তো বা স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আসলে মানুষের মানসিক অসুস্থতা তৈরির ক্ষেত্রে প্রচণ্ড রকম প্রভাব ফেলে এবং অন্যান্য যে সাবস্টেন্সগুলো আছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের সমাজে এখন যেটা খুব প্রচলিত হয়েছে এবং খুব অ্যালার্মিং হারে বাড়ছে সেটা হচ্ছে যে বিভিন্ন অনলাইন গেমিং এবং অনলাইন জুয়া, এই যে বিহেভিয়ারাল অ্যাডিকশন আমরা বলে থাকি, এই জিনিসগুলো কিন্তু ডিপ্রেশনের কারণ হিসাবে কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। তাহলে স্যার সমস্যা তো খুবই গভীর এবং খুবই ভয়াবহ দেখা যাচ্ছে, বহুমাত্রিক একটি সমস্যা। প্রচুর পরিমাণে সামাজিক অস্থিরতা বাড়ছে, পরিবারগুলোতে টেনশন বাড়ছে, তার মানে আমরা যে নিরাপদ শৈশব সেটি নিশ্চিত করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মাদক বা প্লাস এই যে ইন্টারনেট এডিকশন বা গেমিং, এই যে বিহেভিয়ারাল এডিকশনের যে আধিক্য, আসলে সেই জন্যই হয়তো 2030 সাল নাগাদ যেটা চিন্তা করা হচ্ছে ডিএস বার্ডেনের দিক থেকে ডিপ্রেশন 1 নম্বরে যাবে, আমরা ওদের সেটার কিছু লক্ষণ আসলে দেখতে পাচ্ছি। মিলন স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে কিছুক্ষণ আগে আপনি আরো অনেকগুলো লক্ষণ বললেন, তো একটা বিষণ্ণতা শনাক্ত বা আমরা যদি নির্ণয় করতে যাই, সবগুলো লক্ষণই কি একজন মানুষের থাকতে হবে, বা আমরা এটা আসলে কিসের ভিত্তিতে করি? আমরা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করি, বা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে কি ডিপ্রেশন নির্ণয় করা যায়? যদি একটু আমাদেরকে খুলে বলতেন। ভালো প্রশ্ন করেছেন। আসলে
আমাদের যেরকম শারীরিক অসুখের জন্য, যেমন ধরেন টাইফয়েড অসুখ হলো, ব্লাড টেস্ট বা স্টুল টেস্ট করে আমরা বুঝতেছি টাইফয়েড আছে। মানসিক অসুখের জন্য আসলে ক্লিনিশিয়ান যিনি সাইকিয়াট্রিস্ট, উনি দেখে বুঝতে পারেন, সিমটমগুলো অ্যানালিসিস করে বুঝতে পারেন যে ওনার আসলে মানসিক সমস্যা রয়েছে কি না। সেক্ষেত্রে বিভিন্ন স্কেল পাওয়া যায়, সে উনি বিভিন্ন রকমের স্কেল অ্যাপ্লাই করতে পারেন। তো আসলে যে সিমটমগুলো বললাম 9টি সিমটম, তার ভিতরে কমপক্ষে যদি 5 বা তার বেশি থাকে এবং সে যদি 2 সপ্তাহের বেশি ধরে থাকে, এবং এই সমস্যাগুলোর জন্য ওনার যদি ডেইলি লাইফের অ্যাক্টিভিটিতে হ্যাম্পার হয়, উনি আগে অফিস করতে পারতেন, ঠিকমতো অফিস করতে পারতেছেন না, ওনার ব্যক্তিগত জীবনে কাজের হ্যাম্পার হচ্ছে, ফ্যামিলি মেনটেন করার যে বিষয়গুলো সেগুলো পারতেছেন না, যেভাবে উনি বিজনেস করতেন সেভাবে আগের মতো হচ্ছে না, যে ফাংশনাল যে ডোমেনগুলো আছে মানে লাইফের, সেই ডোমেনগুলোতে যদি সমস্যা হয়, মানে যত ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, উনি আগের মতো ঠিকমতো মেনটেন করতে পারতেছেন না, 2 সপ্তাহের বেশি হয়, তখন সেটাকে আমরা বলবো ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তার মানে এই ক্ষেত্রে আমাদের কোনো রকম ইনভেস্টিগেশন সরাসরি সাহায্য করছে না। তবে কিছু যিনি ডক্টর তৌহিদ বললেন যে শারীরিক যে কারণগুলোর কারণে ডিপ্রেশন হতে পারে, সেই কারণগুলো দেখার জন্য আমরা টেস্ট করে থাকতে পারি। সাথে অন্য কোনো অসুখ আছে, অন্য কোনো অসুখ আছে, যেমন থাইরয়েডের বিষয়টা আছে, থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা, ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে বলা হয়ে থাকে, গবেষণায় বলে প্রায় 50% ডায়াবেটিক পেশেন্ট কোনো না কোনো সময় ডিপ্রেশনে কষ্ট পান, কিন্তু এটা আমরা ওভারলুক করে যাই বা এটা বুঝতে পারি না। কিন্তু এটা কিন্তু আসলে ডায়াবেটিসের সিমটমটাও বাড়িয়ে দেয়, ডায়াবেটিসের অসুখের প্রগনোসিসও একটু খারাপ করে দেয়। তো অনেক দীর্ঘমেয়াদী যে কোনো মানসিক মানে দীর্ঘমেয়াদী যে কোনো শারীরিক রোগের কারণে কিন্তু ডিপ্রেশন হতে পারে। সেটা কিডনি হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, অন্যান্য হরমোনাল সমস্যার কারণে হতে পারে। তার মানে আমরা আসলে এই টেস্টগুলো করে ডায়াগনোসিস ডিপ্রেশন করতে পারবো না, তো ডিপ্রেশনের কারণ আছে কি না এবং এর পাশাপাশি ডিপ্রেশনের পাশে শারীরিক কী অসুখ আছে যেটা আসলে ডিপ্রেশন অসুখের চিকিৎসায় প্রভাব ফেলতে পারে, সেক্ষেত্রে আমরা এই টেস্টগুলো করতে পারি। তাহলে এটার সমাধানটা কি, চিকিৎসাই বা কী ধরনের? আপনি যদি আমাদেরকে একটু ওভারভিউ করেন যে আসলে এটা কী ধরনের চিকিৎসা পদ্ধতি, বা আদৌ আমরা তো অনেকেই এই ধরনের মন খারাপ হলে ভাবি যে একটু কক্সবাজার বেরিয়ে আসি, একটু বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিই, একটু টানা কিছুদিন মুভি দেখি, তাহলেই বোধহয় মন খারাপ ভালো হয়ে যাবে। এবং অনেকেই ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু এটার জন্য ইনসিস্টও করে থাকে যে এটা কেন করছে না, করলেই বোধহয় ঠিক হয়ে যাবে। অনেকে আবার পরামর্শও দেয় যে একটু কয়েকদিন ভালো করে নামাজ রোজা করো, তাহলে হয়তো তুমি সুস্থ হয়ে যাবে। এভাবেই কি সুস্থ হয় আসলে, বা না? আসলে এটা সম্ভব না। আমরা যেটা আলোচনা করছিলাম যে নর্মাল স্বাভাবিক যে মন খারাপ অথবা স্যাডনেস, সেগুলোর সাথে এই মেজর ডিপ্রেশন এটা কিন্তু একটা অসুখ, আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে। অসুখের চিকিৎসা আমরা তার জন্য নির্দিষ্ট যে পদ্ধতি আছে এবং যেটা গবেষণায় পাওয়া গেছে কার্যকর পদ্ধতি, সেগুলো দিয়েই কিন্তু করতে হবে। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে এটার কারণ যেটা আমরা বায়োসাইকোসোশ্যাল যেটা বলছিলাম, আমাদের চিকিৎসাটা কিন্তু বহুমাত্রিক। আমরা শুধু একটা দিকে যে শুধু ওষুধ দিলাম রোগটা সেরে গেল, ব্যাপারটা কিন্তু সেটা হবে না। আমরা ওষুধের প্রয়োজনীয়তা যেমন আছে, আমাদের সামাজিক এবং মানসিক পরিবর্তনেরও কিন্তু সুযোগ আছে এইখানটা, এবং এগুলোরও প্রভাব আছে। সো আমরা ডিপ্রেশন যখন আমরা বলছি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তখন আমরা আসলে একজন সাইকিয়াট্রিস্ট দেখেন যে তার মাত্রাটা কতটা গুরুতর। যদি মৃদু এবং মন্দ মাঝারি মাত্রার হয়, তখন অনেক সময় যেটা আমরা বলি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। কিন্তু এটা যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় অথবা মডারেট পর্যায় থেকে সিভিয়ার পর্যায়ের মাঝামাঝি এরকম সময় থাকে, তখন কিন্তু অবশ্যই ওষুধের প্রয়োজন আছে। এবং ওষুধের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো অনেকে আমরা বলে থাকি অ্যান্টিডিপ্রেসেন্ট, তো অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো আমরা গবেষণায় দেখেছি এগুলো কার্যকর এবং এগুলা সেফ, এটা মানুষের খুব বেশি সমস্যা করে না, এবং ওষুধগুলা খেলে এই রোগের প্রকোপটা খুব সহজেই কমানো সম্ভব যদি সঠিক মাত্রা এবং সঠিক নির্দেশনা অনুযায়ী ওষুধগুলা খাওয়া হয়। এছাড়াও আমরা যেটা সাইকোলজিক্যাল চিকিৎসাটাও কিন্তু এর সাথে সাথে চালিয়ে যেতে চাই, এবং সোশ্যাল ইন্টারভেনশনে যে জায়গাগুলো তার সোশ্যাল সাপোর্ট তৈরি করা অথবা তারকে অন্যান্য জায়গা থেকে যে এই ডিপ্রেশনের জায়গা থেকে উঠতে সাহায্য করা, যেটা আমাদের আপনি যেটা বলছিলেন যে আমাদের ফ্যামিলিরা হয়তো বা অনেকভাবে তা বলতে থাকে, তাদের ইন্টেনশনটা ভালো, তারা চায় যে আমাদের কাছের মানুষটা ভালো হয়ে ফেরত আসুক, সুস্থ হয়ে ফেরত আসুক, কিন্তু সেইখানটায় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই ভালোর জন্য সেই প্রেশার যেটা দিচ্ছে সেটাও কিন্তু অতিরিক্ত পরিমাণে হতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু একটা ব্যালেন্সের জায়গায় আসতে হবে, যে তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সহযোগিতা করতে হবে, কিন্তু তাকে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে এটাও বলা হয় তোমার কেন মন খারাপ হবে, তোমার সব কিছু আছে, সবই আমরা দিচ্ছি, কেন মন খারাপ হবে? ওইখানটা কিন্তু আমরা ভুলে যাই যে এটা একটা অসুখ, এটা তার রোগীর নিয়ন্ত্রণে নেই, তার এখন সাপোর্ট দরকার। তাকে বরঞ্চ দোষারোপ করলে জিনিসটা তার জন্য আরও কষ্টকর হয়ে যাবে, যে সে কেন ভালো হতে পারছে, এটাও তার জন্য একটা বার্ডেন। সো আমরা যদি এখানটায় তার ওষুধ
তার সামাজিক এবং মানসিক চিকিৎসাগুলো সুনিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু দেখা গিয়েছে যে ডিপ্রেশনটা খুব সুন্দরভাবে রিকভার করা সম্ভব। আমরা প্রায় যেটা করি, আমরা তুলনা করার চেষ্টা করি যে তুমি এই যে এত কিছু আছে তোমার লাইফে, এই আছে সে আছে, তোমার এই কষ্ট, অথচ আমার লাইফে দেখো আমার কত কষ্ট, আমার কত সমস্যা, ছোটোবেলাতে কীভাবে মানুষ হয়েছে আমি কত ইকোনমিক্যাল প্রবলেম, সম্পর্কের প্রবলেম, বিভিন্ন সমস্যা নিয়ে একদম চলতেছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তা তোমার কেন সমস্যা হচ্ছে? তোমার তো আমার কষ্টের সাথে মেলাও, আমি কেমন আছো, তুমি কেমন আছো, এই যে কম্পেয়ারটা করি, এতে কিন্তু তার ডিপ্রেশনটা আরও বাড়িয়ে দিই, তাকে আমরা আরও বেশি মানে মানসিকভাবে দমিয়ে দিই। আসলে এই ডিপ্রেশনের ফিলিংসটা সাবজেক্টিভ, রাইট? হ্যাঁ, একই মানুষের একটা বিষয় নেওয়ার ক্ষমতা এক এক রকম, তার ইমোশনাল রিয়াকশনও এক এক রকম। সাপোজ আমরা তিনজন যদি বৃষ্টিতে ভিজি, আমরা তিনজনে কিন্তু সর্দি কাশি হবে না, কারো হবে, কারো কিছুই হবে না। তো একই বিষয় একজন মানুষ কীভাবে কষ্ট পাচ্ছে, যেন আমরা অন্যর সাথে তুলনা করে বা জাজ না করে ফেলি, এতে করে উনি অনেক সময় নিজেকে লুকিয়ে ফেলেন, চাপিয়ে ফেলেন। উনি যখন মনে করেন আসলে এটা সমস্যা না, এবার আমারই সমস্যা, এই বিষয়গুলো অনেকে তো মানি না, হীনমন্যতা তৈরি হয়। এই যে এবং আসলে আমাদের সর্বাগ্রে যেটি মনে রাখতে, এটা একটি অসুখ। এই কথাটি আমরা হয়তো বারবার যদি বলি, এক্স্যাক্টলি, মানে এটা মন খারাপ না, আমি চাইলে মানুষের মধ্যে একটা সচেতনতা আসতে পারে, যেটি আসলে শুধুমাত্র মন খারাপ না, এটা একটা অসুখ এবং চিকিৎসা দরকার, সাহায্য দরকার। আমরা সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতির, তো বিরতির পরেই ফিরছি। আমরা ফিরে আসলাম আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। বিরতির আগে যে বিষয়টাতে স্যার ছিলাম, যে এই যে ওষুধ বা সাইকোথেরাপি বা কাউন্সিলিং আমরা যেটাই বলি না কেন, আমাদের সমাজে কিছু সংখ্যক লোককে দেখা যায় যে তারা তাৎক্ষণিক রেজাল্ট চান, ওষুধে তাদের তেমন আপত্তি থাকে না। আরেকটা গ্রুপকে দেখা যায় তারা ওষুধের প্রতি খুবই সংবেদনশীল, যে কোনোভাবে তারা ওষুধটাকে অ্যাভয়েড করতে চান। তাদের ধারণা যে ওষুধের মধ্যে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বা ওষুধ খেলে হয়তো তিনি এটির উপর সারা জীবনের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। ব্যাপারটা আসলে কীরকম? এই ওষুধ ভার্সাস সাইকোথেরাপি যদি চিন্তা করি, এই ক্ষেত্রে কোনটা এগিয়ে আছে, বা আদৌ এরকম কোনো তুলনা করা কি সম্ভব কিনা? আচ্ছা, ধন্যবাদ। আসলে ঔষধ বা সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল যে চিকিৎসা, এই তুলনা করার বিষয়টা আসলে না, দুটোই প্যারালেল এবং হচ্ছে যে একটার সাথে আরেকটা সহযোগী। যদি ডাক্তার তহিদ যেটা বলেন যে মৃদু মাত্রার ডিপ্রেশনের জন্য কাউন্সিলিং যথেষ্ট বা সাইকোথেরাপি যথেষ্ট, সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন নাই। যদি মৃদু মাত্রার ডিপ্রেশন হচ্ছে কিন্তু কাউন্সিলিং দিয়ে উন্নতি হচ্ছে না, তখন আমরা ওষুধ যোগ করতে পারি। আর মাঝারি থেকে তীব্র মাত্রার ডিপ্রেশন তো অবশ্যই ওষুধের প্রয়োজন হবে, পাশাপাশি কাউন্সিলিং। আচ্ছা, আমরা যেন একটা চিকিৎসার জন্য, মানে একটা সমস্যার জন্য একটাই দেবো না। যদি ভালো হয়, সব থেকে ভালো হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি এবং ঔষধ পাশাপাশি দিতে। আসলে তুলনা করার বিষয়টা না, দুটোই প্রয়োজন। এমন একটা মানুষের আপনার ডিপ্রেশন হচ্ছে, তার ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট হচ্ছে, উনি ডিপ্রেশনের জন্য কাজ করতে পারতেছেন না, কিন্তু পাশাপাশি ওনার একটা ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে ওনার মানে কনফ্লিক্ট, হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝামেলা, দাম্পত্য কলহ। এখন ওষুধ দিয়ে তার ডিপ্রেশন ভালো হলো, কিন্তু আপনি যদি তার প্রবলেমটা পার্মানেন্টভাবে সলভ করতে চান বা তাকে অ্যাকচুয়ালি হেল্প করতে চান, তাহলে তো তার এই সমস্যার সমাধান প্রয়োজন, বারে ফিরে আসবে। তার মানে এখানে আপনি মানে আপনার ব্যথা পেলেন, আপনার শরীরে একটা কাঁটা প্রবেশ করলো, আপনি সেটা তুলে না ফেলে ব্যথার ওষুধ দিচ্ছেন, সে ভালো হয়ে থাকলো, কিন্তু এই যে কাঁটাটা রিমুভ না করলে একটু পর আবার ব্যথা হবে। তার মানে এই ক্ষেত্রে আপনার ডিপ্রেশনের চিকিৎসার ওষুধ দিচ্ছেন এবং অবশ্যই আপনাকে কাউন্সিলিং যেতেই হবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে দুটো খুবই জরুরি। আর ডিপ্রেশনের ঔষধ শুরু করার পরে আপনি যেটা বললেন, দ্বিতীয় প্রশ্ন, সাথে সাথে কিন্তু আমরা রেজাল্ট পাই না, আর কাউন্সিলিং তো আরও পাই না, কাউন্সিলিং তো আরও দেরি হয়। ডিপ্রেশনের ওষুধ কমপক্ষে কয়েক সপ্তাহ পরে আমরা রেসপন্স বুঝতে পারি। তারপরে কেউ যদি মনে করেন 7 দিন ওষুধ খাওয়া হয়ে গেল, ভালো হচ্ছে না কেন, ওষুধ খাবো না, এটাও তো প্রবলেম। আবার কেউ যদি মনে করেন কাউন্সিলিং না নিব আমি, সেখানে আরেকটু ওয়েট করতে হতে পারে, কারণ কাউন্সিলিং তো আসলে কোনো মানে বিশেষ কোনো টেকনিক না যে আমি মানে একটা শরবত দিলাম, খেলো, পরের দিন থেকে ভালো হয়ে গেল। এখানে তার প্রথম সেশনটা যায় একজন পেশেন্টকে অ্যাসেস করতে, তার সমস্যাগুলো বুঝতে, তার ব্যক্তিত্ব বুঝতে, তার বিষয়গুলো বুঝতে। আস্তে ধীরে সে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ হয়। তার মানে এখানে আরেকটু লম্বা একটা প্রসেস, দুটোই আমাদের ওয়েট করতে হবে। ওষুধের রেসপন্সটা একটু তাড়াতাড়ি হয়, কাউন্সিলিং একটু স্লো হয়, এবং দুটো কম্বিনেশন ডিপ্রেশন চিকিৎসা ভালো হয়। আরেকটা যেটা বললেন যে ওষুধ সারা জীবন খেতে হবে কিনা,
মানে বই যে সবাই ভাবে যে আমি ডিপেন্ডেন্ট হয়ে যাবো, ডিপেন্ডেন্ট নেশা হয়ে যাবে কিনা, নেশা হয়ে যাবে, নেশার বিষয়টা আসে। আসলে আমরা যারা সাইকিয়াট্রিস্ট তারা কখনোই ঘুমের ওষুধ চলবে এটা লিখে দিই না। নেশার যদি বিষয়টা আসে, ডিপেন্ডেন্ট হওয়ার যদি বিষয়টা, সেটা ঘুমের ওষুধ বেনজোডায়াজেপিন যেগুলো সেগুলো আমরা সেটা ম্যাক্সিমাম 15 দিন থেকে 1 মাস বা 1.5 মাস, এর বেশি আমরা দিই না, অল্প সময়ের জন্য। তারপরে এটা আমরা ওটা অফ করে দিই। আর অন্য অন্য যে মেডিসিনগুলো দেওয়া হয়, SSRI বা অন্য অন্য যে বিষয়গুলো থাকে, এগুলো কখনোই ডিপেন্ডেন্ট হয় না এবং সারা জীবন চিকিৎসার প্রয়োজন হয় না। ডিপ্রেশন চিকিৎসা দিলাম, একদম ভালো হয়ে গেল, তারপরে প্রায় 6 মাস থেকে 9 মাস চিকিৎসা দিলে স্লোলি যে ওষুধটা অফ করে দিই আমরা, এরপরে ওষুধের প্রয়োজন হয় না। তবে অবশ্যই ওষুধ শুরু করারও একটা নিয়ম আছে, ছাড়ারও একটা নিয়ম আছে। একজন পেশেন্ট তার সাইকিয়াট্রিস্টের কাছে গেলে উনি বিষয়গুলো ঠিক করবেন। থ্যাংক ইউ স্যার, আপনি বেশ বিস্তারিতভাবে আমাদেরকে বললেন। তো স্যার আমি আসবো যে এই যে ঔষধ বললেন আর সাইকোথেরাপি বা কাউন্সিলিং বা বিভিন্ন রকম সোশ্যাল ইন্টারভেনশন, এর বাইরে কি আর কোনো চিকিৎসা পদ্ধতি আছে? এর বাইরেও আরও কিছু আমরা বলি ফিজিক্যাল থেরাপির ফিজিক্যাল ট্রিটমেন্টের কথা বলছি, এবং কিছু নতুন ওষুধও, যেটা ডক্টর মিলন আলোচনা করছিলেন অ্যান্টি ডিপ্রেসেন্টের কথা, এটারও কিছু নতুন চিকিৎসা পদ্ধতি কেমিক্যাল চলে এসেছে। তার ভিতরে যেটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে যে আসলে সবচেয়ে পুরানো কিন্তু হচ্ছে এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি, এবং যেটা বাংলাদেশে আসলে অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপি, যেটা অনেক সময় বলা হয় ইলেকট্রিক শক দেয়া। ইলেকট্রিক শক দেওয়া শুনতে মানে খুব ভয়ঙ্কর মনে হয়, যে আমরা নাটক সিনেমায় দেখি যে একটা শক লাগলো, চুলটুল খারাপ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না, খুবই ভীতিকর, খুবই ভীতিকর। কিন্তু এইখানটা যেটা দেওয়া হচ্ছে সেটা একটা নির্দিষ্ট মেশিনের মাধ্যমে, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে, খুবই মৃদু মাত্রার একটি কারেন্টের শক দেওয়া হচ্ছে, এবং ওখানটা একজন অ্যানেস্থেটিস্ট এবং সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু খুবই কার্যকর, এবং বিশেষত যাদের সুইসাইডাল আইডিয়েশন অর্থাৎ আত্মহত্যার প্রবণতা আছে অথবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর। এমনকি এটা এতটাই সেফ যে এটা প্রেগনেন্ট মহিলাদের, মানে গর্ভবতী মহিলাদের যখন প্রচণ্ড রকম ডিপ্রেশনে, তখনও কিন্তু এটা দেওয়া যায়, বাচ্চার অথবা মায়ের কোনোই ক্ষতি হয় না। তো এটা খুব একটা কার্যকর পদ্ধতি, শুনতে খুব ভয়ঙ্কর লাগলো, এটা আসলে খুবই সেফ পদ্ধতি। তবে এটাও আমরা সবসময় কিন্তু সেফ মানে সবসময় ব্যবহার করি না, একদম যখন অন্য ওষুধে কাজ করছে না, মুখে খাওয়ার ওষুধে কাজ করছে না, তখনই আমরা করি। আর রেজিস্ট্যান্ট ডিপ্রেশন যদি হয় সেক্ষেত্রে আমরা এটা ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা এই যে শক থেরাপি এটি ব্যবহার করতে পারি। এছাড়াও আরও কিছু নতুন ট্রিটমেন্ট পদ্ধতি চলে এসেছে, সেটা হচ্ছে আমরা এমআরআই এর কথা এখন সবাই জানি। এই এমআরআই এর প্রিন্সিপালের উপর ভিত্তি করে আরেকটি মেশিন এসেছে, সেটা হচ্ছে RTMS বলে, রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। এই পদ্ধতিটাও কিন্তু বেশ কার্যকর, এটা সম্পূর্ণরূপে সেফ। আমরা এমআরআই, আমি একটু স্যার একটু কৌতূহল হচ্ছে, এটা কি বাংলাদেশে পাওয়া যায়? এটা কি কেমন, খুব ভীতিকর কিনা? ওই এমআরআই মেশিনের ব্যাপারেও কিন্তু অনেক ভীতি আছে, অনেকের ভীতি আছে, ঢুকতে চায় না, টানেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ভিতর ঢুকতে চায় না। এটা একেবারে ওরকম না, এটা মাথার পাশে একটু দুটো প্রোব লাগানো হয়, ওরকম কোনো টানেলের মতন কোনো মেশিন নেই, কিন্তু খুবই সেফ। এবং উনি এটা দেওয়ার পরে উনি বাসায় সাথে সাথেই চলে যেতে পারেন, এটা অপারেশনের মতন কিছু না, প্রয়োজন থাকছে না, কোনো ভর্তির প্রয়োজন থাকছে না। আমাদের দেশে এই মেশিনটা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো এটা এত প্রচলিত না, এবং সব জায়গায়ও নেই, বাংলাদেশে একটা দুটি মেশিনই আছে। এইখানটা আমরা হয়তো একটু পিছিয়ে আছি, এটা সামনে আরও আগিয়ে নেওয়ার যে সুযোগ আছে। কিন্তু বাইরের দেশে, আমেরিকা, ইউরোপে, ইভেন এশিয়ার অনেক কান্ট্রিতে কিন্তু এটা খুব ভালোভাবেই প্রয়োগ হচ্ছে, এবং এটাও ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন, অর্থাৎ যেগুলো অন্য ওষুধে ভালো হচ্ছে না, সেখানটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং দীর্ঘমেয়াদী রেজাল্ট পাওয়া যাচ্ছে, সবচাইতে বড় জিনিস যেটা। এর সাথে সাথে নতুন যেটা এসেছে সেটা হচ্ছে কেটামিন। এটা একটি অ্যানাস্থেটিক ড্রাগ। এই ড্রাগটার মাধ্যমে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা ড্রামাটিক, মানে ওই যে পেশেন্টরা অনেক সময় যেটা চান খুব অল্প সময় উন্নতি, সেই জিনিসটা কিন্তু হওয়া সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে এটা এখনো বাংলাদেশে অ্যাপ্রুভ না, এটা অলরেডি মানে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে এটা ইউজ করা হচ্ছে। এখানটাও কিন্তু একটা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু এই ওষুধটা দিলে, এবং বেশ কয়েকবার দিতে হয়, দিলে বরঞ্চ এটাতে খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের পরিবর্তনটা আসে। এটাই আমাদের নেক্সট মিলন স্যার যেটা বলছিলেন যে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে ওষুধের ক্ষেত্রে, কিন্তু ক্যাটামিনের ক্ষেত্রে আরো অনেক তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু এটা আবার সবার জন্য না, এটাও ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশনের জন্য। আমরা সবসময় খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য যদি করতে চাই, তাহলে কিন্তু আসলে সেটা খুব সুখকর নাও হতে পারে। অবশ্যই প্রয়োজন যাদের দরকার, যেমন সুইসাইডাল, প্রচণ্ড রকম সুইসাইডাল পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রয়োজনীয়। তো আমরা আশা করব যে ভবিষ্যতে বিএপি এবং এনআইএমএইচ এর তত্ত্বাবধানে এই ওষুধগুলো এবং ট্রিটমেন্টগুলো আমরা বাংলাদেশেও মানে ওয়াইড রেঞ্জে শুরু করতে পারবো। তো এই জিনিসগুলো আসলে আমাদের চিকিৎসা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো আমরা। আমি এবার আবার ডক্টর গোলাম মোস্তফা মিলন স্যারের কাছে চলে আসব। এই যে আমরা বিষণ্ণতার বিভিন্ন রকম ফের দেখলাম, চিকিৎসা দেখলাম, অনেক কিছু দেখলাম, এবার আমরা আরেকটু তার
প্রেক্ষিত নিয়ে জানতে চাইব যে বিশেষ করে নারী শিশুদের ক্ষেত্রে যদি আসি, পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাদের মাসিকের সাথে বিষণ্ণতার কিছু লক্ষণ মানে আমরা দেখতে পাই। অনেকের আছে যখন নিয়মিত যখন তাদের মাসিক চলতে থাকে, সেই মাসিকের শুরু হয় সেই রক্তপাত হবার কিছুদিন আগ থেকে এক ধরনের মন খারাপ বা খিটখিটে থাকে। আবার মহিলাদের যখন মেনোপজে চলে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, তখনও অনেকের কিন্তু এই ধরনের বিষণ্ণতা বা এই জাতীয় উপসর্গ দেখা দেয়। জি, তবে এগুলো কি আমরা যেই বিষণ্ণতা নিয়ে আলোচনা করছি সেই বিষণ্ণতা নাকি এগুলো অন্য কোনো লক্ষণ, বা আপনি যদি একটু বিস্তারিত বলতেন এই বিষয়টা নিয়ে। এগুলো এক ধরনের বিষণ্ণতা বা মুড ডিসঅর্ডার বলি আমরা, কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থেকে একটু আলাদা। আচ্ছা, কারণ যেটা আমরা প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিয়া বা ডিসফোরিয়া, যেটা শুরু হয় মেয়েদের মাসিকের সময় যেগুলো হয়, যেদিন শুরু হবে তার 7 দিন আগে থেকে সিমটমগুলো শুরু হয়। আচ্ছা, তারপরে যখন ব্লিডিংটা শুরু হয়, একদিনের মধ্যে ইমপ্রুভ হওয়া শুরু হয়, তার এক সপ্তাহের মধ্যে থাকে না। যেটা হয় যে এই যে মানে শুরু হওয়ার এক সপ্তাহ আগে কিছু ওনার সাইকোলজিক্যাল কিছু পরিবর্তন দেখা দেয়। এই সময় মুড সুইং হয় খুব বেশি, আচ্ছা, হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, হঠাৎ করে কান্না আসে, আবার হঠাৎ করে মন একটু ভালো ফিল হয়, মেজাজ খিটখিটে হয়, সেন্সিটিভ হয়ে যায়, বিশেষ করে রিজেকশন সেন্সিটিভিটি হয়। আচ্ছা। মানে কোনো কিছু বিষয় উনি যদি ওনার মতের মতো না হয়, কোনো কিছু ওনাকে রিজেক্ট করা হয়, তাহলে ওনার মানে সে রাগ হয়, ইরিটেবল আচ্ছা, হয়। আচ্ছা। প্রত্যেক মাসেই কি হয়? এটা প্রায় হয়, যাদের সবারই তো হয় না, যাদের হয় প্রায় হয়, এটা আচ্ছা। প্রায় হতে পারে। এবং এই যে সময়গুলোতে অনেক সময় সম্পর্কের অবনতি হয়, কারণ যে ওনার যে পার্টনার, উনি তো অনেক সময় বুঝতে পারেন না যে আমার সাথে কেন এরকম প্রায় ঝামেলা করে, প্রায় এরকম ইমোশনাল কথাবার্তা বলে, একটু রাগ দেখায়, এত বেশি সেন্সিটিভিটি দেখায়। এই বিষয়গুলো যার হয় উনিও বুঝতে পারেন না কেন হয়, যিনি আলটিমেটলি কী হয়, ধরুন সম্পর্কের একটা অবনতি দেখা দেয়। এই বিষয়টা কিন্তু হরমোনাল যে চেঞ্জ হয় এই সময়গুলোতে সেই সাথে সম্পর্কিত। এবং চিকিৎসায় এটা ভালো হওয়া সম্ভব, চিকিৎসা অবশ্যই ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে এই ঔষধ আমরা দিয়ে থাকি, কিছু ঔষধ আর কিছু কাউন্সেলিং বা এটাকে মেনে নেওয়ার যদি বিষয়টা যদি থাকে, এক কথায় যার হচ্ছে সমস্যা এবং যে পার্টনার উভয় যদি জানে এই সময়টাতে একটু আমার প্রবলেম হয়, যদি উনি অল্প স্বল্প সমস্যা হয়, চিকিৎসার প্রয়োজন নেই। উনি যদি মেনে নিতে পারে বা বিষয়টা বুঝতে পারেন, তাহলে সমাধান কিন্তু ওখানে হয়ে যায়। যদি ওনার এই সময়টা খুব বেশি হয় এবং এই জন্য সম্পর্কের যদি জটিলতা দেখা দেয় বা যদি ওনার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিতে ঝামেলা হয়, তাহলে বলবো সেক্ষেত্রে ওষুধ বা চিকিৎসার প্রয়োজন হতে পারে। আচ্ছা, আর স্যার যেটা মেনোপজের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কি একই রকম? মেনোপজের পরে কিছু মানুষের তো হরমোনাল যে চেঞ্জ হয়, সেখানে শারীরিক কিছু উপসর্গ দেখা দেয়। হ্যাঁ, যেমন হট ফ্লাশ হয়, অনেক সময় এটাকে অনেকে প্যানিকের মতো মনে করে। আচ্ছা, যেমন বেশি হঠাৎ করে খারাপ লাগে, যে গরম লাগে, অস্থির লাগে, মানে একটা কেমন যেন একটা অস্বস্তিকর খারাপ অভিজ্ঞতা হয়, হট ফ্লাশও হতে পারে। অনেক সময় এটাকে অনেক সময় মনে করে যে একটা প্যানিক অ্যাটাক হচ্ছে কিনা বা অন্য কোনো ঝামেলা হচ্ছে কিনা। এই যে মানুষের এটা একটা বিষয়, হরমোনাল চেঞ্জ হয়। আর এই যে একটা মানুষের যখন মেনোপজ হয়ে যায়, যদিও আমাদের সমাজে এই নিয়ে অনেক রকম কথা আছে, একটা মহিলার যখন মেনোপজ হয়ে যাচ্ছে, উনি মনে করেন আমার যে একজন ফিমেলের যে এরকম গুণাগুণলি থাকার কথা, শারীরিক একটা ফিমেল যেটাকে আমরা বলি ফিমেল বলি, সেটা আমার মনে এখন আর নাই। তেমন একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়। এক্স্যাক্টলি, এটা হয়। পাশাপাশি উনি মনে করেন আমি আর আমার হাজব্যান্ডের সাথে সেভাবে ফিজিক্যাল যে ইন্টিমেট হওয়ার যে বিষয়টা, সেটা মানে আগের মতো হতে পারবো না। আমার হাজব্যান্ড মনে হয় আমার সাথে একটা দূরত্ব তৈরি হবে, বা আমার যে অন্য অন্য যে ইয়েগুলো ছিল, যেগুলো আমি ভালোবাসা পেতাম, সেই বিষয়গুলো হয়তো কমে যাচ্ছে। উনি নিজেকে অনেক বেশি তখন একটু ডাউন ভাবা শুরু করেন, একটু আলাদা ভাবা শুরু করেন। এই ক্ষেত্রে তার এই যে সামাজিক একটা প্রেশার, সামাজিক বিষয়গুলো কিন্তু ওনার এই যে মুড চেঞ্জ বা একটু হরমোনাল চেঞ্জের কারণে যে ডিপ্রেশন, সেটা কিন্তু আরও একটু বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন হতে পারে। পাশাপাশি একটা মানুষ যখন যে বয়সে মেনোপজটা হয়, এই বয়সে কিন্তু অন্য শারীরিক অসুখও যোগ হয়। 50 বা 50+ সময় ডায়াবেটিস হতে পারে, হরমোনের সময় অন্যান্য হরমোনের সমস্যা হতে পারে, অন্য শারীরিক অসুখ হতে পারে। এগুলোও কিন্তু তার ডিপ্রেশনটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টা সামাজিক সচেতনতা, পারিবারিক সাপোর্ট বা নিজের বুঝতে পারলে এই বিষয়টা অনেকটা থেকে এখান থেকে বের হওয়া সম্ভব। ধন্যবাদ স্যার। সময় হয়েছে আরেকটা বিরতি নেবার, আমরা কিছুক্ষণ পরে ফিরছি। ফিরে আসলাম আফসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা বিরতির আগে একটা প্রশ্ন ছিলাম যে মহিলাদের ক্ষেত্রে কোনো স্পেশালাইজেশন বা কোনো স্পেসিফিক ব্যবস্থা আছে কিনা। এই সেম ব্যাপারটা জানতে চাই বাচ্চাদের কীরকম হয়। একটা বাচ্চা তো সাধারণত তার মন খারাপ
তার এই যে নানা রকম শারীরিক উপসর্গগুলো সবসময় তো খুলে বলতে পারে না, তাদের লক্ষণটা কীরকম হয় বা তাদের প্রকাশটাই বা কেমন হয়? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আসলে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে বাচ্চাও তো ছোট মানুষ, ওর আর মন খারাপের কি আছে, ও খাবে দাবে ঘুরবে পড়ালেখা করবে, ওর কেন মন খারাপ হবে। কিন্তু আর সব মানুষের মতন কিন্তু একটা শিশুরও কিন্তু মন খারাপের কোনো কারণ থাকতে বাচ্চাদের পারে, বিষণ্ণতা হতে পারে। বিষণ্ণতা হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রকাশটা আসলেই একটু, বাচ্চারা তাদের নিজেদের চিন্তাভাবনার ভঙ্গিটাও একটু বড়দের থেকে আলাদা, সেজন্য তাদের প্রকাশটা কিন্তু বড়দের মতন হয় না। দেখা যাচ্ছে তারা, আমরা যেটা বলি, ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, অথবা অল্পতে বিরক্ত হয়ে যাচ্ছে, জেদ করছে, রাগারাগি করছে, অথবা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে তারা স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। এবং এটা যখন সিভিয়ার পর্যায়ে আস্তে আস্তে করে বাড়তে থাকে, তখন দেখা যাচ্ছে যে তার ভিতরে অনেক সময় সেই বিষণ্ণতার বিষয়গুলো কিন্তু প্রস্ফুটিত হতে থাকে, যেটা বড়দের ভিতরে আমরা প্রকাশিত হয় খুব সহজে, কিন্তু ছোটদের ক্ষেত্রে কিন্তু সিভিয়ার পর্যায়ে গেলে হয়ে যায়। তারা তখন কোনো কিছুই করতে চাচ্ছে না, তার পছন্দের জিনিসগুলো যেগুলো সে খেলতো, অথবা হচ্ছে টিভি দেখতো, অথবা সে আইপ্যাড দেখছে, সেই জিনিসগুলো কিন্তু দূরে সরে আসছে, খাওয়া দাওয়াটা ছেড়ে দিচ্ছে। তো এই সব জায়গাগুলোতে কিন্তু তাদের একই রকম সমস্যা হতে থাকে। এবং বাচ্চাদের সাথে সাথে আমরা যেটা বলি এখন ইয়াং অ্যাডাল্ট অথবা অ্যাডোলেসেন্ট যারা আছেন, স্পেশালি অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব ভীতিকরভাবে চলে আসে। এবং অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সুইসাইডাল টেন্ডেন্সিটা অনেক ক্ষেত্রে চলে আসে, কারণ তারা নানা ধরনের সামাজিক পরিবর্তনের ভিতর দিয়ে যেতে থাকে, শারীরিক, হরমোনাল এবং সামাজিক পরিবর্তনের ভিতর দিয়ে যেতে থাকে। এই বিষণ্ণতার একটা পর্যায়ে কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি অথবা আত্মহত্যার চিন্তা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেকে ক্ষতি করার চেষ্টা, হাত কাটা, সেলফ হার্ম যেটাকে বলে থাকি, হাত কাটা, অথবা কোনো ওষুধপত্র খেয়ে নেওয়া। এবং আমাদের দেশে তো মুশকিল যে আমরা ওষুধের দোকানে গেলেই ওষুধ পেয়ে যাই, ওষুধ নিতে পারে। তো এখন দেখা যাচ্ছে তারাও বিভিন্ন ওষুধ নিয়ে এসে খাওয়ার চেষ্টা করছে, অথবা হচ্ছে যে নিজেকে নানাভাবে ক্ষতিকর কাজের ভিতরে জড়িয়ে ফেলছে। অনেক সময় এই ডিপ্রেশনগুলোকে ম্যানেজ করার জন্য তারা বুঝতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে নেশার দিকেও চলে যাচ্ছে, মনে করছে যে হয়তো বা নেশা করলে করলে আমার এই খারাপ লাগাটা, সে হয়তো নিজেকে প্রকাশও করতে পারছে না, বুঝতে পারছে না, কিন্তু অনুভব তো করতে পারছে। সো এটাকে সে ম্যানেজ করার চেষ্টা করে। তখন কিন্তু আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অনেকেই এই ডিপ্রেশনটাকে ম্যানেজ করার জন্য ঘুমের ওষুধ অথবা অন্যান্য নেশার দিকে কিন্তু চলে যাচ্ছে। বয়স্কদের ক্ষেত্রে কেমন হতে পারে? বয়স্কদের তো বিষণ্ণতা হবার সম্ভাবনা আরো বেশিই থাকছে, আমরা দেখতে পাচ্ছি, বা এরকম দেখতেও পাই যে সমাজ থেকে গুটিয়ে যাচ্ছে, মন খারাপ করে থাকছে। তো তাদের প্রেজেন্টেশনটা কেমন হয়? জি, থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন করার জন্য। বয়স্কদের ডিপ্রেশন অনেক বেশি কমন। হ্যাঁ, বলা হয়ে থাকে প্রায় 10 থেকে 15% হতে পারে ডিপ্রেশন হতে পারে। 10 থেকে 15% বয়স্ক মানুষ, যাদের বয়স 60 বা 60-এর বেশি বা 65-এর বেশি, তাদেরকে ডিপ্রেশন হতে পারে। কিন্তু এখানে ডিপ্রেশনের অনেকগুলোই কারণ থাকতে পারে। যদি আমি কারণের কথা বলি, তাহলে দেখুন, একজন মানুষ যিনি কিছুদিন আগেও খুব কর্মচঞ্চল, খুব ব্যস্ত, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন সমাজে, পরিবারে, ওনার কর্মস্থলে, হঠাৎ করে লাইফের ছন্দপতন। আজকে থেকে ওনার অফিস নাই, ওনাকে কেউ স্যালুট দেয় না, সালাম দেয় না, ওনাকে ফাইল নিয়ে কেউ দৌড়ায় না। উনি একটা বিষয়, নিজের লাইফের একটা পুরো পরিবর্তন পাশাপাশি বিষয়টা হয়। এবং উনি তখন মনে করেন, আমার লাইফের তো তাহলে বেশি কিছু প্রোডাক্টিভ আর বেশি কিছু নাই, আমি দিতে পারবো না, আমার লাইফের পারপাসটা কি, আর আমি সমাজও কি বার্ডেন, আমি পরিবারও কি তো দেওয়ার মতো কিছু নাই, একটা অনেক বেশি বিষয়টা আসে। পাশাপাশি উনি এই বয়সে কিন্তু অনেকের কাছ থেকে উনি একাকিত্ব একটা ফিল করেন। কাছের কোনো মানুষ, সমবয়সী ফ্রেন্ড অনেকে মারা যান, আত্মীয় স্বজন, নিজের পার্টনারটাও মারা যেতে পারেন, এই সময় অনেক লসের বিষয়টা থাকে। ফিনান্সিয়াল অনেক ক্রাইসিসের মধ্যে যেতে পারেন উনি, টেনশন বা অ্যাংজাইটি হতে পারে এই বিষয়গুলোতে। শারীরিক অনেক অসুখ বিসুখ যোগ হয়, হরমোনাল অনেক পরিবর্তন হয়, সব কিছু মিলে এই বয়সের ডিপ্রেশনটা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমরা এই বিষয়টাকে ডিপ্রেশন অনেক সময় মিসডায়াগনোসিস করে ফেলি বা একটা ওভারলুক করে ফেলি, অত ধরেই নিই যে মানুষটার আসলে বয়সের কারণে এরকম হয়, চুপচাপ হয়ে গেছে, একটু কথাবার্তা কম বলে, নিজেকে আলাদা রাখে, ঘরের মধ্যে থাকে, এটা মানে বয়সের কারণে এরকম হয়। কিন্তু এই ডিপ্রেশন তাকে কুরে কুরে খায়। মজার বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু বলতে পারেন না যে আমার মন খারাপ, ডিপ্রেশন, যেটা ডক্টর তৌহিদ বলতেছিলেন, শিশুরা বলতে পারেন আমার মন খারাপ, নিজের ইমোশনটা বোঝাতে পারে না। এই জেনেটিক যে মানুষগুলো বা বয়স্ক মানুষগুলো, ওনারা কিন্তু নিজের ডিপ্রেশন, মন খারাপ এই সব বলতে পারেন না।
আদারওয়াইজ ওনারা নিজের বিভিন্ন শারীরিক লক্ষণগুলো বেশি বেশি করে বলেন। আচ্ছা, বলেন যে আমার এই ব্যথা সেই ব্যথা, শরীরে যে কষ্টগুলো পেন আগে ছিল সেই পেন বেড়ে গেছে, খুব ক্লান্ত লাগে, ফ্যাটিক লাগে, ভুলে যাওয়ার প্রবণতা, কারণ মনোযোগ নাই, নিজেকে আইসোলেটেড করে ফেলছেন, এই বিষয়গুলো হয়। পাশাপাশি অ্যাংজাইটি হয়, যেটা ইকোনমিক্যাল অ্যাংজাইটি বা ফ্যামিলির অন্য বিষয়গুলো খুব দুশ্চিন্তা থাকেন উনি, যে সামনের দিনগুলো কীভাবে চলবে, এই বিষয়গুলো হতাশ থাকে। আর অনেক সময় ভুলে যাবার প্রবণতা আরও বেড়ে যায়। আচ্ছা, আমরা মনে করি তখন আমরা ডিমেনশিয়া হয়ে গেছে, না, এটা ডিমেনশিয়া সবসময় না। আচ্ছা। এই যে কিন্তু ডিমেনশিয়ার মতোই সিমটমগুলো দেখা দেয়, ভুলে যাচ্ছে, কিছু মনে রাখতে পারতেছে না, এই বিষয়গুলো কিন্তু হয়। পাশাপাশি এই যে এই বয়সে কিন্তু আত্মহত্যার প্রবণতা অনেক বেশি, সাধারণ মানুষের তুলনায় কিন্তু ওনাদের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। পাশাপাশি চিকিৎসাটাও খুব চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে যায়, কারণ এই বয়সে অলরেডি অনেকগুলো শরীরের অসুখ বিসুখ দেখা দেয়। তার মানে কি ওষুধ ততটা কার্যকরী হয় না এরকম কিছু? ওষুধটা একটু কম কার্যকর, কারণ আমাদের ওষুধটা কোথায় কাজ করে, আমাদের ব্রেনেতেও কাজ করে। এই বয়সে তো অনেক সময় ব্রেনটা একটু অ্যাট্রফি হয় বা একটু শুকিয়ে যায় বা একটু ব্রেনের নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়। সেক্ষেত্রে ওষুধগুলো একটু সতর্কতার সাথে অল্প পরিমাণে দিতে হয়, ওনার অনেক সাইড এফেক্ট চিন্তা করে দিতে হয়। পাশাপাশি অন্য অন্য যে শারীরিক যে লক্ষণগুলো, শারীরিক অসুখগুলো আছে সেদিকে খেয়াল রাখতে হয়। এই ওষুধটা ড্রাগের সাথে ড্রাগ ইন্টারাকশন করে কিনা সেটাকে খেয়াল করতে হয়। ওষুধের লোডও যে শুরু করতে হয় এবং রেসপন্সটা একটু স্লো হয়। ধন্যবাদ স্যার। এই যে স্যার একটা জিনিস বলছিলেন যে আসলে অনেক সময় মন খারাপ এটা না বলে নানা রকম শারীরিকভাবে লক্ষণগুলো বলে থাকে, এটা কি শুধু এই জেডিয়াট্রিক ডিপ্রেশনের ক্ষেত্রেই নাকি আসলে আমাদের সোশিও ইকোনমিক কালচারে আমরা আসলে ঠিক মন খারাপ কথাটা খুব সহজে বলি না, তার চাইতে হয়তো শারীরিক উপসর্গগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি? কি বলেন স্যার এই ব্যাপারটা? এটা তো আমাদের সমাজে আসলে দেখেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে আমাদের রোগীদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে। কারণ অনেক সময় যেহেতু মন খারাপ বললে জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় না। আপনি যেটা প্রথমেই বলছিলেন যে একটু ঘুরে আসো, কক্সবাজার ঘুরে আসো, নামাজ পড়ো, অথবা মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দাও, ঠিক হয়ে যাবে। সেই সব কারণে দেখা যাচ্ছে আমি যখন বলছি যে আমার মন খারাপ, তখন কিন্তু সেটা অন্যরা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমি যখন বলছি যে হ্যাঁ আমার হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, অথবা আমার খেতে গেলে বমি হচ্ছে, খেতে পারছি না, গ্যাস হচ্ছে, অথবা বাথরুমের সমস্যা হচ্ছে, এরকম যখন আমরা সমস্যার কথাগুলো বলি তখন কিন্তু আমরা সামাজিকভাবে কিন্তু এটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা তো জানি যে আসলে ডিপ্রেশন জাতীয় অসুখ যেগুলো সেগুলো কিন্তু পুরুষদের থেকে মহিলাদের একটু বেশি হয়, এবং আমাদের দেশের সমাজে মহিলারা অবহেলিত এবং তাদের অ্যাক্সেস টু যে মেডিকেল কেয়ার সেটা কিন্তু সব রোগের ক্ষেত্রেই কম, মানসিক রোগের ক্ষেত্রে তো আরও কম। অনেক সময় তাদেরকে কোনোভাবেই মানে চিকিৎসার আন্ডারে নিয়ে আসার চেষ্টা করা হয় না। কিন্তু যখন আমরা শারীরিক প্রবলেমগুলোর কথা বলি তখন কিন্তু সেই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে তুলনামূলকভাবে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই জন্য তারা কিন্তু কিছুটা হলেও চিকিৎসার সুযোগ পায়। এবং বিভিন্ন গবেষণাতেই কিন্তু দেখা গিয়েছে যে অন্যান্য সাবজেক্টে যেমন মেডিসিন অথবা রিউমাটোলজি অথবা নিউরোলজি, এইখানটায় যেই সব পেশেন্টগুলো আসে বিভিন্ন সমস্যা নিয়ে, হাত পা ঝিনঝিন করছে, একটু মাথা ঘুরছে, এই সব সমস্যা নিয়ে যারা আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানসিক রোগটাই মূল কারণ, অথবা মানসিক কিছু কম্পোনেন্ট থাকে, হয়তো বা কিছু শারীরিক রোগ আছে কিন্তু সাথে সাথে কিন্তু তার মানসিক রোগের প্রকোপটাও বেশি আছে। সেই জন্য যখনই কোনো পেশেন্ট এরকম কিছু সমস্যার কথা বলছেন তখন কিন্তু মানসিক জিনিসটা দেখতে হবে। এবং অনেক সময় অনেক ডাক্তাররাও দেখেন যে আসলে এই অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু কিছু মিলছে না, যে আসলে রোগের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আমাদের ব্যথা অথবা মাথা ঘুরানো অথবা হাত পা ঝিনঝিন করার কোনো কারণ নেই, সব রিপোর্ট ভালো আছে। তখন হয়ে যায় আরেকটা মুশকিল, তখন বলা হয়ে যায় যে সব তো নর্মাল, সব আমাদের কাগজ সব নর্মাল, ওনার তো কোনো রোগ নেই, কোনো রোগ নেই। এটা হচ্ছে যে মানে এইখানটায় হ্যাঁ এটা সত্যি যে হয়তো তার শারীরিক রোগ নেই, কিন্তু তার যে মানসিক রোগটা থাকতে পারে সেটা তখন কিন্তু আমরা মাথায় রাখি না। তখন মুশকিল হয়ে যায় যে আমাদের রোগীর আত্মীয় স্বজনরা বলেন যে ওর এত টাকা খরচ করলাম, এত পরীক্ষা নিরীক্ষা করলাম, শুধু শুধু এইসব করে আমাকে হেনস্থা করছে, তখন তার উপর আরেকটা বার্ডেন তৈরি হচ্ছে। কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু উনি মানসিকভাবে বিষণ্ণ অথবা সামাজিকভাবে কোনো প্রবলেমের ভিতরে আছে, তার বহিঃপ্রকাশটা শারীরিক সিমটমের মাধ্যমে হচ্ছে। সেই জন্যই আমাদের রিপোর্টে কিছু আসেনি, কিন্তু আমরা মানসিক চিকিৎসা করলে এই সমস্যাগুলো কিন্তু সুন্দরভাবে মানে আপনার উপসর্গগুলো রিয়েল, সেটা শারীরিক কারণে হচ্ছে না, কিন্তু লক্ষণগুলো আপনি বানিয়ে বলছেন না, এটা হয়তো আপনার মানসিক কোনো কারণে হচ্ছে। ধন্যবাদ স্যার। আমাদের সময় হয়েছে সর্বশেষ বিরতিতে যাবার, আমরা কিছুক্ষণ পরে ফিরছি। ফিরে আসলাম অফসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার এবার মিলন স্যার আমি আপনার কাছে আসবো যে
আমাদের কিন্তু আমরা বেশ কয়েকবার কথায় আত্মহত্যা প্রসঙ্গটা এসছে, খুবই করুণ একটা পরিণতি একটা এই সুন্দর জীবনের। তো বিষণ্ণতার সঙ্গে সম্পর্কটা কেমন? আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখি যে একটা আত্মহত্যা প্রবণ মানুষের মধ্যে বিষণ্ণতা থাকে, বা যারা আত্মহত্যা করে মারা যায় তাদের হিস্ট্রি যদি আমরা ঘাটলে দেখা যায় যে তাদের কোনো না কোনো সময় তীব্র বিষণ্ণতা ছিল। তো এইটা যদি আমাদেরকে একটু বলতেন আর কি। গবেষণায় দেখা যায়, অনেক গবেষণা আছে সারা বিশ্বে, যত মানুষ সুইসাইড করে বা সুইসাইড অ্যাটেম্প্ট করে তার ম্যাক্সিমাম না 80 থেকে 90% মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভোগেন। 80 থেকে 90% মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভোগেন, এবং এই মানসিক রোগের সবথেকে কমন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, তবে ডিপ্রেশন একটা যে মানুষ আত্মহত্যা করে ধরে নিতে পারে আমরা তার কোনো না কোনো মানসিক কষ্ট উনি আছেন, আচ্ছা। উনি একদম পুরোপুরি মানসিক সুস্থ অবস্থা নাই, এবং হতে পারে সম্ভবত উনি ডিপ্রেশনে ভুগতেছেন। আমরা এখানে যেন কোনোভাবেই বিষয়টাকে ইগনোর না করি, এবং আত্মহত্যার কেউ কথা একবার বলছে, ফ্রেন্ডের সাথে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, বা অন্য কোনোভাবে প্রকাশ করছে যে মরে যেতে চাই, জীবনটা ভালো লাগে না, এটা কোনোভাবে ইগনোর করার কোনো উপায় নাই। আচ্ছা, এর অনেকভাবে আমরা বলি তো এমনি বলে, ও তো করবে না, এমনি এমনি বলে, এমনি এমনি লেখছে, অ্যাটেনশন চাচ্ছে। কিন্তু অনেক সময় কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন যে আত্মহত্যার বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করার আগে অবশ্যই ডিপ্রেশনের চিকিৎসা দিতে হবে। ডিপ্রেশনের যদি চিকিৎসা ঠিকমতো দিতে পারি, মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো খেয়াল করতে পারি, অনেক আত্মহত্যা কিন্তু প্রতিরোধ সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা প্রায় শেষের দিকেই এসেছি, আমরা কিছু কমন প্রশ্ন করব স্যার। তাহলে এই যে বিষণ্ণতা বা এই যে এতক্ষণ বললাম, আপনি বলেছেন যে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট তাদের অনেক কিছু করার আছে আধুনিক চিকিৎসাগুলোকে সহজলভ্য করার ক্ষেত্রে। তো ওভারঅল আপনি কি দেখতে চান আগামী 10 বছর পরে? এই বিষণ্ণতার চিকিৎসা বলেন বা মানসিক রোগের চিকিৎসা বলেন বা মানসিক স্বাস্থ্যকে বলেন, বাংলাদেশে কোথায় দেখতে চান আগামী 10 বছরে? না, আসলে আপনি প্রথমে যেটা বলছিলেন, আলোচনা শুরুতেই বলছিলেন যে 2030 সালে কিন্তু বিষণ্ণতা ডিজিজ বার্ডেন হিসেবে 1 নম্বরে চলে যাচ্ছে, এবং এইখানটায় আমাদের চিকিৎসক হিসাবে, মানসিক রোগের চিকিৎসক হিসেবে বিশেষত আমাদের অনেক কিছু করার আছে। প্রথমে আমি যেটা বলবো যে এটাকে আমরা নর্মালাইজ করা, যে হ্যাঁ আমার মানসিক রোগ হতে পারে, আমি মানসিক রোগ মানেই যে আমি পাগল হয়ে গেছি তা না, এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা। সবাই মনে করে যে মানসিক রোগ মানেই পাগল, আসলে কিন্তু তা না। এই বিষণ্ণতা, টেনশন অথবা অ্যাংজাইটি, আতঙ্ক, এই জিনিসগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। সো এই জিনিসগুলোকে যদি আমরা সমাজে প্রচলিত করতে পারি যে হ্যাঁ না, একটা মানুষের হতে পারে, একটা বিষণ্ণতা হওয়া মানে তার মন দুর্বল না, তার আত্মবিশ্বাস কম না, এটা একটা রোগ, রোগের চিকিৎসা আছে, এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ভালো হওয়া সম্ভব। এবং ডক্টর মিলন আলোচনা করছেন সুইসাইড নিয়ে। সুইসাইড কিন্তু মানে একটা, আমরা অনেক কিছুই হয়তো আমাদের কন্ট্রোলে নেই, আমরা অনেক অসুখ থেকে কিন্তু মানে ক্যান্সার অথবা অন্য বড় অসুখের থেকে হয়তো বা মৃত্যুর হারটা একটু বেশি থাকে, কিন্তু এটা এমন একটা মৃত্যু যেটা কিন্তু প্রিভেন্ট করা যায়। তো এই আমি চাইবো যে বাংলাদেশে একটি মানুষও, বাংলাদেশ এবং সারা বিশ্বে একটি মানুষও যেন সুইসাইডের মাধ্যমে না মারা যাক। এটার জন্য কিন্তু এফেক্টিভলি তাকে দেখা এবং চিকিৎসা করা, সেই জিনিসটা কিন্তু খুব জরুরি। এবং আরেকটা জিনিস, সোশ্যাল মিডিয়ায় যেমন এগুলো নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে, কিছু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু ভুল ধারণা তৈরি হয়েছে। কিছু বছর আগে আপনি জানেন যে একটি সুইসাইড নিয়ে একটা ধারণা তৈরি হয়েছিল যে ওষুধ খেলেই, বিষণ্ণতার ওষুধ খেলে আত্মহত্যা করে, অনেক রকমের কনফিউশন তৈরি হয়েছিল, এবং অনেক রোগী কিন্তু ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। অনেক রোগী কিন্তু চিকিৎসা নিতে আসেনি ভয় যে না, ওষুধ খেলে যদি আমার ছেলে মেয়ে অথবা আমার পরিজন অথবা আমি নিজে যদি সুইসাইড করি, এর থেকে কষ্ট করি, সুইসাইডের থেকে তো ভালো। অবশ্যই সুইসাইড আমরা প্রিভেন্ট করব, কিন্তু বিষণ্ণতার কারণেই কিন্তু সুইসাইড করছে। ডক্টর মিলন যেটা বলছিলেন যে যারা সুইসাইড করছে আমরা ধরে নিতে পারি তার মানসিক কোনো সমস্যা, বিশেষত বিষণ্ণতা ছিল। আমার যদি বিষণ্ণতা থাকে তাহলে ডিপ্রেশন আছে, আমার ট্রিটমেন্ট কি অ্যান্টি ডিপ্রেশন? অবশ্যই হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কিছুটা রিস্ক বাড়ে, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে যাদের চিকিৎসা দেওয়া হয় তাদের কিন্তু সুইসাইডের রেট কম, বরঞ্চ যাদের চিকিৎসা দেওয়া হয় না তাদের কিন্তু সুইসাইড রেট অনেক বেশি। সো এই সচেতনতা কিন্তু আমাদের ভিতরে ফেরত আনতে হবে যে না, সুইসাইডের টেন্ডেন্সি যদি থাকুক আর না থাকুক, বিষণ্ণতা হলে অবশ্যই কিন্তু আমাদেরকে এর চিকিৎসা নিতে হবে এবং জোরালোভাবেই নিতে হবে, সঠিক তথ্য জানতে হবে এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং এখানটা সোশ্যাল মিডিয়ারও একটা ভূমিকা আছে। সেই ইনফরমেশনগুলো কিন্তু আসলেই কত মানুষকে যে আসলে কষ্টের ভিতরে ফেলে দিয়েছে সেটা আমরা করতে পারি না। এবং অপরদিকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই সচেতনতা অনেকেই কিন্তু ওপেন আপ করছে, যে তারা সাহস করছে না আসলে বিষণ্ণতা একটা রোগ অথবা মানসিক রোগ একটা রোগ, এটা চিকিৎসা নেওয়া যাবে। খুব সুন্দর করে বলেছেন আপনি। একটা লাইন সুযোগ করতে চাই যে গবেষণায় দেখা যায় যে আসলে অ্যান্টি ডিপ্রেসেন্ট যেগুলো, বিশেষ করে SSRI, আত্মহত্যা
করায় না। কিছু কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে আত্মহত্যার চিন্তা মাথায় আসতে পারে, আইডিয়েশন শুধু আসে, কিন্তু কমপ্লিট সুইসাইড কিন্তু ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়। এটা গবেষণায় আমি কোথাও পাইনি আর কি, যে এইটার কারণে মিসকনসেপশন ছড়িয়ে পড়েছিল, এটি আমাদের কমানো উচিত। বরং আমি যদি যাই ডিপ্রেশনের কারণে কিন্তু 10 থেকে 15% মানুষ কিন্তু সুইসাইড করে ফেলতেছে। আমি এইদিকে ফোকাস করি। আচ্ছা, যেখানে শুধু ওষুধের কারণে চিন্তা আসে, পুরোপুরি আত্মহত্যার চেষ্টা কেউ করে না, চিন্তাটা আসে, সেদিকে আমি ফোকাস করব না যে অসুখের কারণে 10 থেকে 15% মানুষ আত্মহত্যা করে মারা যায় সেদিকে ফোকাস করব। আমাদের রিস্ক এবং বেনিফিট ইস্যুটা চিন্তা করতে হবে। তার মানে আমাদের এই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, সবারই বেশ দায়িত্বশীলতার সাথে এই দায়িত্বটা পালন করতে হবে, অর্থাৎ সঠিক তথ্যটা দেয়া এবং এই যে জনসচেতনতা তৈরি করা। আসলে মানুষ যদি সচেতন না হয়, আমরা যত কথাই বলছি তারা তো ওষুধ নিতে আগ্রহী হবে না। আমাদের প্রায় শেষে চলে এসেছি। মিলন স্যার, আমি আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাইবো যে আপনি আসলে কি ধরনের স্বপ্ন দেখেন বাংলাদেশের মানসিক স্বাস্থ্য নিয়ে? 10 বছর পরে যদি আমি বলি, বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে আপনি কোথায় দেখতে চান? আমি দেখতে চাই এটাকে যেন মানুষ মানে খুব স্বাভাবিকভাবে নেয়, এই স্টিগমা যেন না থাকে। আচ্ছা, যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা, এটা যেন সবার জন্য একটা শারীরিক স্বাস্থ্যের মতো যেন সবার কাছে গুরুত্ব পায়। আচ্ছা, যে মানুষের মনের অসুখ হলে যেন আমার যেন হেল্প নেই। হ্যাঁ, শরীর অসুখ হলে যেন আমরা কোনো রকমের আমরা লজ্জা পাই না, কোথাও যেতে আমরা চিন্তা করি না। এই বিষয়টা সবার একদম রুট লেভেলে, একদম গ্রাম থেকে শুরু করে ঢাকা শহরের সমস্ত মানুষের মাঝখানে যেন এই স্টিগমাটা না থাকে। যে শারীরিক অসুখ যেরকম খুব কমন, যে কোনো মানুষের হতে পারে, মানসিক অসুখ যে কোনো মানুষের হতে পারে। এর বাইরে আমরাও নাই, আমাদের সাইকিয়াট্রিস্ট আমরাও এর বাইরে না, একজন সাইকোলজিস্ট সেও এর বাইরে না। মানুষ মানে তার যে মানুষ শরীর অসুখ হতে পারে, মানুষ মানে তার শারীরিক অসুখের পাশাপাশি মনের অসুখ হতে পারে। এটা খুবই কমন, এটা কোনো স্টিগমা যেন না থাকে। একদম রুট লেভেল থেকে শুরু করে একদম ঢাকা শহরে সবাই যেন এটা হলে সবাইকে হেল্প করে, সবার পাশে দাঁড়ায় এবং সবাইকে চিকিৎসা নিতে উৎসাহ প্রদান করে। এবং এই মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, শরীর যতই সুস্থ থাকুক, সেই শরীর কোনো কাজে দিবে না। সেই সুস্থ থাকবে কিন্তু সেটা প্রোডাক্টিভ থাকবে না। তার মানে আমি চাই আগামী 10 বছরে মানুষের প্রতি সচেতনতা অনেক বাড়ুক, মানসিক স্বাস্থ্যের বিষয়ে স্টিগমা বা কুসংস্কার দূর করে যেন একটা সুন্দর মানসিক স্বাস্থ্যের দিকে মানুষ স্বাস্থ্যবান মানুষ হয়ে আমাদের সমাজে থাকে। এটা আমার চাওয়া আর কি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে এবং আমাদের দর্শকদেরকে আলোকিত করবার ব্যাপারে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আপনারা এই ধরনের তথ্য থেকে উপকৃত হবেন এবং বিষণ্ণতার বিজ্ঞানসম্মত চিকিৎসার ব্যাপারে উৎসাহী হবেন এবং এই সচেতনতা তৈরিতে আপনি নিজেও ভূমিকা রাখবেন। ধন্যবাদ।